এরপরে আসো টেকনোলজিক্যাল চেঞ্জেস ডিউ টু সাইজিং। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় এই প্রশ্নটা প্রায়ই আসে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে পারো যে এখানে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে বারবার আসে যে একটা সুতাকে সাইজিং করলে তার সাইজিংয়ের আগে এবং পরে টেকনোলজিক্যাল মানে টেকনিক্যাল মানে সায়েন্সের বা টেকনোলজির পয়েন্ট অফ ভিউ থেকে তার কী কী পরিবর্তন হয়। তো প্রথমত হচ্ছে ব্রেকিং স্ট্রেংথ। এমনি স্ট্রেংথকে আমরা অনেকভাবে ডিফাইন করতে পারি, যেমন স্ট্রেংথ, বুঝছো, স্ট্রেংথ, স্ট্রেস, মাস স্ট্রেস, ব্রেকিং স্ট্রেস, ব্রেকিং স্ট্রেংথ, এরকম এগুলো সব একই জিনিস, মোটামুটি কাছাকাছি জিনিস। এগুলো ইলাবোরেট করতে গেলে টেক্সটাইল ফিজিক্সে অনেক কথা চলে আসবে। তো ব্রেকিং স্ট্রেংথ মানে এরকম না যে স্ট্রেংথ ব্রেক করা বা কোনো কিছু ব্রেক করা, ব্যাপারটা হচ্ছে ব্রেক করতে, কোনো কিছুকে ব্রেক করতে কত স্ট্রেংথ লাগে সেটা হচ্ছে ব্রেকিং স্ট্রেংথ। মনে করো এই মার্কারটা এই যে একটা বড় বড় এই রড দেখো না, 100টা 200টা রডগুলো যেগুলোতে বিল্ডিং বানায়, এই রডগুলোকে যে ল্যাবে নিয়ে দুই পাশ দিয়ে ধরে টেনে ছিঁড়ে ফেলে, এটা বিশ্বাস হয় তোমাদের? মানে এই মার্কারের মতো মোটা একটা রডের দুই মাথায় ধরে এটাকে টেনে ছিঁড়ে ফেলে, হ্যাঁ টেনে ছিঁড়ে ফেলে, এই লেভেলের গিগাপ্যাসকেল লেভেলে ফোর্স অ্যাপ্লাই করা হয়। ফোর্স অ্যাপ্লাই করলে এটার একটা ব্রেকিং স্ট্রেংথ আছে, মানে একটা সার্টেন লেভেলে গিয়ে সে ব্রেক করে, মানে কতটুকু ফোর্স দিলে একটা বস্তু ব্রেক করে সেটাকে বলা হয় ব্রেকিং স্ট্রেংথ। মানে বস্তু স্ট্রেংথ মানে ব্রেকিং স্ট্রেংথ, মানে নর্মালি স্ট্রেংথ মানে তোমরা ব্রেকিং স্ট্রেংথই বুঝবে, মানে ব্রেকিং স্ট্রেংথের ব্রেকিং কথাটা উজ্জ্ব থাকে। স্ট্রেংথ যদি বলি মার্কারের স্ট্রেংথ হচ্ছে ধরো 600 মেগাপ্যাসকেল, 600 মেগাপ্যাসকেল স্ট্রেংথ মানে হচ্ছে এটাকে ছিঁড়তে ব্রেক করতে 600 মেগাপ্যাসকেল ফোর্স লাগে, এটাই বিষয়। তো ব্রেকিং স্ট্রেংথ মানে ব্রেক করার স্ট্রেংথ মানে স্ট্রেংথ আর কি কী হবে, বাড়বে। অ্যাব্রেশন রেজিস্ট্যান্স, অ্যাব্রেশন তো ফ্রিকশন মানে ঘর্ষণ, রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ করার ক্ষমতা, তো ঘর্ষণ প্রতিরোধ করার ক্ষমতা কী হবে, বাড়বে। রেজিস্ট্যান্স প্রতিরোধ করার ক্ষমতাটা বাড়বে। স্টিফনেস, একটু স্টিফ হয়ে যায় সাইজিং করার পরে, মারটা যখন শুকায় তখন মার সহ সুতাটা একটু স্টিফ হয়। দেখবা বাজার থেকে যখন নতুন গামছা কিনো, নতুন শাড়ি কিনো, নতুন লুঙ্গি কিনো, এটা কী থাকে, স্টিফ থাকে না সফট থাকে? স্টিফ থাকে। ওই যে মারটা দূর করা হয় না এখনও, মারটা আবার ওয়াশ করতে করতে যখন 4-5 দিন ওয়াশ করবা মারটা চলে যাবে, বা ডিসাইজিং যদি ভালোভাবে করতো ওয়েট প্রসেসিংয়ে তাহলে তো মারটা চলে যেত, মারটা চলে গেলে তখন কিন্তু সফট হয়ে যেত। তো এটা স্টিফনেস বাড়িয়ে দেয়, ইলাস্টিসিটিও বাড়িয়ে দেয়। এটা দেখবে যে মার সহ সুতাকে একটু টানলে আগের চেয়ে একটু বেশি বৃদ্ধি পায়, ইলাস্টিসিটি একটু বাড়িয়ে দেয়। তারপর ফ্রিকশনাল রেজিস্ট্যান্স একই বিষয়, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স আর ফ্রিকশনাল রেজিস্ট্যান্স একই বিষয়, দুটোই বৃদ্ধি পায়। ইয়ার্নের ডায়ামিটার কী হবে, বাড়বে, সুতার কাউন্ট বেড়ে যাবে না। আমরা এই চ্যাপ্টারে ম্যাথ করব, ওই ম্যাথের মধ্যে আসবে যে সাইজিং হওয়ার আগে যেই সুতার কাউন্ট থাকবে 30, সাইজিং করার পরে সেই সুতার কাউন্ট কেমন হবে, 30-এর চেয়ে বাড়বে না কমবে? কমবে না, মোটা হয়ে যাবে না সুতাটা, কিছু মান নিয়ে সে তো আগের চেয়ে মোটা হবে, তো মোটা হওয়া মানে কাউন্ট কমে যাওয়া। দেখবো যে 30 কাউন্টের সুতা সাইজিং করলে হয়ে যায় 26 কাউন্টের, একই জিনিস। হ্যাঁ এমনি লিখছে ফ্রিকশন আর অ্যাব্রেশন দুইটা ভিন্ন জিনিস বোঝায়, একটা হচ্ছে ফ্লোরে কোনো কিছুর সাথে ফ্রিকশন হওয়া, অ্যাব্রেশন হওয়া ঘর্ষণ হওয়া, আর এই ফ্রিকশন বলতে নিজেদের মধ্যে নিজেদের ফ্রিকশন বোঝায়। মানে একটা সুতা একটা সুতার সাথে ঘর্ষণকে যে প্রতিরোধ করার ক্ষমতা সেটাকে ফ্রিকশন বোঝানো হয়, ফ্রিকশন। আর অ্যাব্রেশন মানে হচ্ছে অ্যাজ এ হোল, একটা কোনো কিছুর সাথে একবার ডলা খাওয়া, একবারে কোনো একটা ফ্লোরে বা একটা প্লেনের মধ্যে কোনো কোনো তলের মধ্যে যে ঘর্ষণটা হয় সেটাকে অ্যাব্রেশন বলা হয় আর কি। তো যেটা ঘর্ষণ বস্তু, যে একটা বস্তুর মধ্যে একটা বস্তু যখন চলতে চেষ্টা করে তখন ওই বস্তুদের স্পর্শ তলে ওই গতির বিরুদ্ধে যে বাধা সৃষ্টি হয় সেটাকে ঘর্ষণ বলে না, এই ঘর্ষণটা হচ্ছে অ্যাব্রেশন। তো এটা ফ্রিকশন হচ্ছে মূলত নিজেদের মধ্যে যখন হয় এই বাধাটা মানে ঘর্ষণটা, সেটাও। ইয়ার্ন ডায়ামিটার কী হবে, বাড়বে। এক্সটেনশন কী হবে, এক্সটেনশন মানে কি আগের চেয়ে বেশি এক্সটেন্ড করবে কি করবে না, করবে না, কেন স্টিফ হয়ে যাবে না একটু, ওই আগের গামছা আর মার দেওয়া গামছা টানলে ওটাকে একটু কম বাড়াইতে পারবা, এক্সটেন্ড করতে পারবা কম, ইলেকট্রোস্ট্যাটিক চার্জ কমে আসবে। যখন মার দেওয়া হয় না তখন তো থাকে সুতা মানে কটন ফাইবার, সে তো দেখা গেছে চুলের সাথে ঘষা খেলে বা একটু ড্রাই আপ কন্ডিশনে থাকলে স্থির বিদ্যুৎ উৎপন্ন করবে বেশি,
আর এখানে স্থির বিদ্যুৎ উৎপন্ন করবে কম, কারণ উপরে মার আছে, মারটা ওই স্ট্যাটিক চার্জ ফর্ম করার টেন্ডেন্সি কম আছে। হেয়ারিনেস কী হবে? হেয়ারিনেস তো বুঝো কি, একটা সুতার উপরে এই যে ছোটো ছোটো ফাইবারগুলো বের হয়ে থাকে না, এরকম খারাপ হয়ে থাকে, যে এগুলোকে বলা হয় হেয়ারিনেস। তো এগুলো লেফটে যাবে না, মার দেওয়ার কারণে এগুলো লেফটে একদম সারফেসের মধ্যে বসে যাবে না, এই জন্য হেয়ারিনেস মানে প্রোট্রুডিং ফাইবার, মানে উপরের দিকে ফাইবার যে বের হয়ে থাকে এগুলো প্রোট্রুডিং ফাইবার বলে। এই প্রোট্রুডিং ফাইবার সংখ্যা কমে আসবে, মানে হেয়ারিনেস কমে যাবে। আচ্ছা, এরপরে ক্যারেক্টারিস্টিক্স অফ সাইজড ইয়ার্ন। সাইজিং করার পরে হ্যাঁ তার ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়, তো সেটা তো আমরা বললামই যে এই যে টেকনোলজিক্যাল চেঞ্জগুলো হয় সেগুলোর সাথে তুমি বলতে পারবা, এগুলো নতুন করে পড়ার দরকার নাই। স্ট্রেংথ বাড়বে, ইলংগেশন কমবে, ব্রেকিং রেজিডিটি এগুলো বাড়বে, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স বাড়বে, এগুলো হবে, ঠিক আছে। তারপর দেখো এসেনশিয়াল অ্যান্ড ডিজায়ারেবল প্রপার্টিজ অফ সাইজিং ম্যাটেরিয়াল। এইটা একটু বুঝতে হবে যে সাইজিং যে ম্যাটেরিয়াল আমরা ইউজ করব, এই যে স্টার্স ইউজ করব, সিএমসি, পিবিএ, সফেনার সফেনার, তারপরে এই যে টিন্টিং এজেন্ট, এগুলো যে ইউজ করব, এই সবগুলোর কিছু কমন সাধারণ কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। যাকে তাকে এনে দিয়ে মার দিতে পারবো না, যাকে খুশি তাকে যে এনে সুতার মধ্যে মার দেওয়া যাবে না। কী কী বৈশিষ্ট্য থাকতে হবে? ফিল্ম ফর্মিং এর অ্যাবিলিটি থাকতে হবে, তারপর হচ্ছে অ্যাডেশনের অ্যাবিলিটি থাকতে হবে। অ্যাডেশন মানে হচ্ছে একটার সাথে একটা লেগে থাকার প্রবণতা। এখন তুমি মার দিছো, সেই মার সুতার সাথে আর লাগে না, সে সুতা থেকে দূরে সরে থাকতে চায়, এই অ্যাডেশন নাই, মানে একটার সাথে একটা লেগে থাকার প্রবণতা নাই। তারপর হচ্ছে অপটিমাম পেনিট্রেশন, যতটুকু সাইজ ম্যাটেরিয়াল সুতার মধ্যে প্রবেশ করা দরকার আমরা একটা নির্দিষ্ট টেক আপ টার্গেট করে ফেলি। যেমন লো মানে ধরো মিডিয়াম সাইজিং হবে, মানে সুতার শক্তি খুব বেশি বাড়াইতে হবে না, এটা ভালো লোমে চলবে, মিডিয়াম হবে। তো ধরো অ্যাবাউট 10 to 15% আমরা সাইজ অ্যাড করবো। আবার একটু লো হলে, আরও লো হলে 5 to 10% অ্যাড করবো। আবার যদি বেশি সাইজিং করতে হয়, সুতার কোয়ালিটি খুব খারাপ, খুব বেশি পরিমাণ সাইজিং করে এটা শক্তি বাড়াতে হবে এবং ফ্রিকশন রোধ করতে হবে, তখন আমরা 20-25%ও করি। তো এখন যতটুকুই করতে চাই ততটুকু অপটিমাম লেভেলে সাইজটা পেনিট্রেট হওয়ার, মানে সুতার মধ্যে প্রবেশ করার সক্ষমতা বা অবস্থা থাকতে হবে, না হলে তো ওই সাইজ ম্যাটেরিয়াল দিয়ে সাইজিং করে লাভ নাই, যে ইয়ার্নের মধ্যে প্রবেশ করবে না। তারপরে ফিল্ম ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ইলাস্টিসিটি, যেই কোটিংটা হবে, ফিল্মটা হবে মানে আবরণটা হবে, সেটার ফ্লেক্সিবিলিটি এবং ইলাস্টিসিটি থাকতে হবে। এখন তুমি এমন কোটিং দিলা উপরে, রেজিনের মতো শক্ত কোনো ম্যাটেরিয়াল দিয়ে উপরে কোটিং দিয়ে দিলা, তাহলে তো খুব শক্ত হয়ে গেছে সুতা, জীবনেও ক্ষতিগ্রস্ত হবে না। এদিকে আমার আলটিমেটলি পরবর্তীতে কাজ হবে, এই সুতাকে তো আমি বাঁকাইতে পারবো না, একটা রোলারের মধ্যে পেঁচাইতে পারবো না, পরবর্তীতে উইভার্স বিমে পেঁচাবো, উইভার্স বিমে পেঁচাইতে পারবো না, মানে কোনো জায়গায় পেঁচাইতে গেলে সে তো শক্ত হয়ে আছে, সোজা হয়ে আছে, বাঁকতে চায় না, এরকম করা যাবে না। ফিল্মটা ফ্লেক্সিবল হতে হবে এবং ইলাস্টিসিটি থাকতে হবে, লুব্রিকেশন থাকতে হবে। হ্যাঁ, মানে এটার মধ্যে মানে লুব্রিকেটিং, অর্থাৎ এই যেটাকে বলে ওই যে লুব্রিকেটিং অয়েল ছিল না, অয়েল মানে মোবিল, হ্যাঁ এই মোবিল যেটা লুব্রিকেটিং অয়েল, লুব্রিকেটিং অয়েল বা লুব্রিকেশন বৈশিষ্ট্য থাকতে হবে। তারপরে ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স থাকতে হবে। তারপরে কন্ট্রোলেবল ভিসকোসিটি, একটা নির্দিষ্ট লেভেলে ভিসকোসিটি মেনটেন করতে পারতে হবে, এটাকে কখনও ভিসকোসিটি বাড়ানো বা কমানো এটাতে অ্যাডজাস্ট করা যায়। তারপরে ইজি রিমুভাল অ্যান্ড রিসাইকেবিলিটি, সহজে যাতে সাইজ রিমুভ করা যায় এবং এটা রিসাইকেল যাতে করা যায়, এইটা থাকতে হবে। যেমন আগে আমরা মানে যখন পড়তাম আর কি, তখন ওয়েট প্রসেসিংয়ের ছাত্ররা আমাদের সাথে চলতো না, তো একই তোমাদের সাথে চলে না, তো তখন ওদের সাথে খুব বলতাম আর কি যে খুব তো ওয়েট প্রসেসিং পড়ো, এমন সাইজ ম্যাটেরিয়াল দিয়ে সাইজিং করে দিব, জীবনেও এটাকে আর রিমুভ করতে পারবো না, তোমাদের জীবন চলে যাবে এই সাইজ ম্যাটেরিয়াল রিমুভ করতে করতে, মানে আমাদের সাথে ইয়ে করা যাবে না, মানে বেশি তেরিবেরি করা যাবে না, তাহলে আমরা এমন সাইজিং করে দিব যে সাইজ ম্যাটেরিয়াল রিমুভ করে তোমার জীবন শেষ হয়ে যাবে। তো এটা ইজি রিমুভাল হতে হবে, এটা ইমিডিয়েট প্রসেসেই তোমার রিমুভ হতে হবে। এখন তুমি ধরো তুমি ফেব্রিকের ম্যানেজার, ঠিক আছে, তুমি যদি জিএম হয়ে যাও তখন তো তোমার শুধু এটা দেখলে হবে না, দেখতে হবে ওখানেও তাড়াতাড়ি রিমুভ করা যাচ্ছে কিনা, তাই না? এটা তো ধরো ফেব্রিকের শুধু তোমার কাজটা ডিফাইন থাকলে ঠিক আছে, আর তুমি যখন পুরো ফ্যাক্টরির জিএম হয়ে যাবা তখন তো তোমার ওটাও দেখতে হবে যে কত দ্রুত এটাকে রিমুভ করা যাচ্ছে। তো ওখানে রিমুভালটা খুব ইজি হইতে হবে, এবং আমরা জানি সিএমসি খুব সহজে রিমুভ করা যায়, এটা কেমিক্যাল আছে এবং এটাতে প্রায় মোটামুটি 5%-এর মতো থাকে, বাকি প্রায় পুরোটাই কী হয়ে যায় 5-3% এরকম বা অ্যাবাউট 10%-এর নিচে সাইজ ম্যাটেরিয়াল অবশ্যই থাকে, বাকিটা মোটামুটি পুরোপুরি রিমুভ হয়ে যায়। তাহলে পুরোপুরি রিমুভ করা যায়, একটু কষ্ট সাপেক্ষ হবে বা সময় সাপেক্ষ হবে। নিউট্রাল পিএইচ থাকতে হবে, এটা অ্যাসিডিকও হতে পারবে না, অ্যালকালাইনও হতে পারবে না, এই সাইজ ম্যাটেরিয়ালের পিএইচটা নিউট্রাল হতে হবে। নন পলিউটিং হতে হবে,
এটা অ্যাজো টাইপের কিছু হইতে পারবে না, যেটা কিনা পলিউটিং কিছু, মানে পরবর্তীতে পরিবেশের জন্য ক্ষতিকর হবে, আমার স্কিনের জন্য ক্ষতিকর হবে। এখান থেকে দেখা গেছে হয়তো 0.1% রয়ে গেছে, পুরোপুরি রিমুভ করতে পারে না, বা 1% রয়ে গেছে। সেই 1% যদি আমার স্কিনের জন্য ক্ষতিকর হয়, পরবর্তী প্রসেসে পরিবেশের জন্য ক্ষতিকর হয়, যারা ইউজার তাদের কোনো ক্ষতি করে, এরকম হতে পারবে না। চিপ হইতে হবে। এই সাইজিং করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা যাবে না। সাইজিংটা যত কমের মধ্যে সারা যায়, মানে এটা যত সস্তার মধ্যে, কারণ এটা তো পার্মানেন্ট প্রসেস না, দিব আবার সরাই ফেলবো, দিব আবার সরাই ফেলবো, এই জন্য চিপ হইতে হবে। তো এই হচ্ছে মানে প্রপার্টিসগুলো থাকতে হবে। তারপরে টাইপস অফ সাইজিং, পিওর সাইজিং এটা হচ্ছে 7 to 10%। আমরা বললাম না সাইজিং অ্যাড অন পার্সেন্টেজ। ধরো আগে সুতার ওয়েট ছিল 100 কেজি, এখন তুমি সাইজ দেওয়ার পরে ওয়েটটা কত কেজি বাড়লো, ধরো যদি এটা 7 থেকে 10% হয়, মানে 7 থেকে 10% সাইজ অ্যাড করে সে রিসিভ করে টেক আপ করে, মানে ইনটেক করে বা অ্যাড অন হয়, তাহলে সেটা হবে পিওর সাইজিং। আর লাইট সাইজিং হবে কত পার্সেন্ট? 11 থেকে 15%। 11 থেকে 15%টাকে আমরা বলতেছি লাইট। মিডিয়াম হবে হচ্ছে 16 থেকে 40% পর্যন্ত। আর হেভি সাইজিং হচ্ছে 40%-এরও বেশি। যদি সাইজিং ম্যাটেরিয়াল সুতার মধ্যে ইনটেক করানো হয় বা ইন করানো হয়, তখন সেটা বলা হবে হেভি সাইজিং। তারপরে হচ্ছে দ্য মডার্ন ট্রেন্ড ইন সাইজিং ইনগ্রিডিয়েন্টস। সাইজিং ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কিছু মডার্ন ট্রেন্ড আসছে আর কি। ট্রেন্ড বলতে ওই যে আগের যেগুলো ছিল, কী কী ছিল, সিএমসির কথা বললাম, পিবিএর কথা বললাম, এগুলোর সাথে সাথে অন্য কিছু কিছু কেমিক্যাল বা কিছু কিছু ম্যাটেরিয়াল আসছে, যে ম্যাটেরিয়ালগুলোকে কিছু কিছু স্পেশালিক ফাইবারের জন্য প্রিফার করা হয়। এগুলো তোমরা পড়ে নিলেই হবে। স্পান রেওয়ানের জন্য, হ্যাঁ, ওই যে ওখানে সাগুর কথা বলা আছে, ফেরিনা স্টার্স, মডিফাইড স্টার্স, এগুলোর কথা বলা আছে যে কোনটার জন্য ইউজ করা হয়। হ্যাঁ, এরকম কিছু জিনিস এখানে আলোচনা করা আছে। তারপর সিনথেটিক ফাইবার, যদিও সিনথেটিক ফাইবারের সাইজিংয়ের ক্ষেত্রে আমরা বলি যে দরকার নাই, কিন্তু আসলে দরকার আছে। এই সিনথেটিক ফাইবারকে সাইজিং করা হয়, বরং সিনথেটিক ফাইবারটা আরও বেশি সেন্সিটিভ। সিনথেটিক ফাইবারগুলো কীভাবে থাকে, এই যে একটা ইয়ার্ন এভাবে থাকে, কোনো টুইস্ট আছে এখানে, এটা একটা ইয়ার্ন। এখন এই ইয়ার্নের মধ্যে সমস্যা না, এই ইয়ার্নের মধ্যে দেখা গেছে এই একটা সুতা যদি ছিঁড়ে, মানে একটা ফিলামেন্ট যদি ছিঁড়ে, তাহলে এই যে এটা এসে এরকম শুরু করে, তারপরে যে ফিকশনটা আরও বেশি লাগে, রাখতে রাখতে এইটাও ছিঁড়ে, তখন এটা এসে এরকম করে। তো এইভাবে করে খুব দ্রুত ছিঁড়ে যায়, একটা ফিলামেন্ট ছিঁড়লেই বাকিগুলো খুব দ্রুত ছিঁড়তে শুরু করে। তো এই জন্য এই সিনথেটিক ইয়ার্নের জন্য বিশেষ করে পলিয়েস্টার বা অ্যাক্রাইলিক এগুলোতে সাইজিংটা করতে হয়। সাইজিংয়ের টিপিক্যাল রেসিপি, একটা রেসিপি, এটা আমি বললাম যে কোনো মানে ফিক্সড কোনো রেসিপি নাই, তুমি যা দিবা তাই হচ্ছে রেসিপি। এটা এক এক ইন্ডাস্ট্রিতে এক রকম রেসিপি ইউজ করা হয়। হোম টেক্সটাইলগুলোতে একরকম ইউজ করা হয়, আবার যেগুলোতে ডেনিম মানে উইভিং হয় সেখানে একরকম ইউজ করা হয়, আবার যেখানে শার্টের পিস বানায়, লুঙ্গি বানায়, শাড়ি বানায়, সেখানে আরেক রকম ইউজ করা হয়। তো মূল উপাদান যেটা স্টার্স, সেটা ঠিক থাকে। এর সাথে সাথে কেউ টিন্টিং এজেন্ট ইউজ করে, কেউ করে না, কেউ সফটওয়্যার ইউজ করে, কেউ করে না। হ্যাঁ, তারপরে কেউ মানে অন্য কেমিক্যালগুলা ইউজ করতেছে, কেউ ওয়েটিং এজেন্ট দিচ্ছে, কেউ দিচ্ছে না, এরকম। তো সেই জন্য রেসিপিটা এমনি একটা টিপিক্যাল রেসিপি এখানে দেওয়া আছে। ফাইনাল কাউন্টের জন্য কত, লাইট সাইজিংয়ের জন্য কত, আর হচ্ছে মিডিয়াম এবং হেভি সাইজিংয়ের জন্য কত। তো আমি যখন ইন্টার্নি করছিলাম সেখানে অলটেক্স ইন্ডাস্ট্রিতে করছিলাম, ওটা একটা হোম টেক্সটাইল ছিল। তো সেখান থেকে একটা রেসিপি কালেক্ট করা, যেটা তোমাদেরকে এখানে শিটে তুলে দিছি আমি। যেমন 30 পিসির জন্য তারা 76-56 এরকম 30-30, অর্থাৎ ইপিআই এত, পিপিআই এত, ওয়ার্ক কাউন্ট এত, ওয়েভ কাউন্ট এত। এটার জন্য সাইজিং যে রেসিপি সেটা ডানে দেওয়া আছে। ওয়াটার দিয়েছে 375 লিটার। তারপর হচ্ছে সাইস্টেক্স 5, এগুলো কেমিক্যালগুলো তুমি পেয়ে যাবা কোনটা কী সার্চ দিলে। তাই ইলিক্সটেক্স 30-40, এটা হচ্ছে 20 কেজি। তারপরে ইলিক্সটেক্স সিএসটি, এটা হচ্ছে 1 কেজি। আর প্যারাফিন ওয়াক্স দিচ্ছে 2 কেজি। এগুলোকে মিলিয়ে মোটামুটি একটা সাইজিং রেসিপি তৈরি করেছে। তো এরকম এই রেসিপিগুলো আসলে ভেরি করে, মূলত এক এক ধরনের ফ্যাক্টরিতে এক এক ধরনের সাইজিং রেসিপি নিজেরা চালায়। আচ্ছা, ফ্যাক্টর হুইচ এফেক্ট দ্য প্রপার্টিজ অফ সাইজড ইয়ার্ন। সাইজড ইয়ার্নের প্রপার্টিজের উপর কী কী ফ্যাক্টর ডিপেন্ড করে, মানে এই যে ইয়ার্ন সাইজিং করলে তার প্রপার্টিজটা কত ভালো হবে,
একটা ইয়ার্নকে সাইজিং করার পরে সেই ইয়ার্নটা কত ভালো হবে বা সাইজিং পারফরমেন্সটা কত ভালো হবে সেটা কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে লুব্রিকেন্টস অ্যাডেড টু দ্য ফাইবার অর ফিলামেন্ট প্রায়র টু স্ল্যাশিং, অর্থাৎ স্ল্যাশারে মানে স্ল্যাশার মানে সাইজিং মেশিনে নেওয়ার আগে হ্যাঁ ফাইবারের উপরে কী ধরনের লুব্রিকেন্ট ইউজ করা হয়েছিল সেটার উপর ডিপেন্ড করে। লুব্রিকেন্ট অ্যাডেড টু দ্য এডিসিভস অ্যাজ পার্ট অফ দ্য সাইজ রেসিপিতে অনেক সময় লুব্রিকেন্ট ইউজ করা হয় মূলত থিকনেসটা কমানোর জন্য, থিনিং এজেন্ট হিসেবে। তো সেইটা কী পরিমাণ অ্যাড করা হয়েছে তার উপর, অ্যাডিসিভের ধরনের উপর। অ্যাডিসিভ মানে হচ্ছে যে বাইন্ডারগুলো, ফিল্ম ফর্মার বাইন্ডার অ্যাডিসিভগুলো, তাদের কী ধরনের অ্যাডিসিভ আছে। রেসিপির উপর ডিপেন্ড করে, রেসিপিটা কীরকম রেসিপি, আমার রেসিপিতে কী কী জিনিস আছে, সেটার এমএল রেশিও কত, এই সবগুলো বিষয় ডিপেন্ড করে। সাইজ অ্যাড অন কত পার্সেন্ট সাইজ আমরা অ্যাড করতেছি, কখনো 15, 20, 30 যা করতেছি তার উপর সাইজিংয়ের মানে ইয়ার্নের পারফরমেন্সটা ডিপেন্ড করবে। তারপর টেকনিক অফ সাইজিংয়ের টেকনিকের উপর। সাইজিং অনেকগুলো টেকনিকে করা যায়, প্রায় 6-7টা টেকনিকে করা যায়। তো আমরা এই সবগুলো টেকনিক পরে আলোচনা করব একটু পরেই। তো এই কোন টেকনিকে আমি সাইজিং করতেছি তার উপর। তারপর হচ্ছে অপারেশনাল কন্ডিশন, যেমন ইয়ার্নের স্পিড, ইয়ার্নটা কত দ্রুত চালিয়ে নিচ্ছে। মনে করি চেম্বার আছে, চেম্বার মধ্যে সুতা চালিয়ে নিচ্ছে, এই তো সাইজিং। একটা মারের দ্রবণের মধ্যে সুতাটাকে চুবিয়ে জাস্ট নিয়ে যাচ্ছে, আর কত দ্রুত নিয়ে যাচ্ছে তার উপর। তারপরে হচ্ছে টেম্পারেচার কত মেনটেন করতেছি ড্রাইংয়ের ক্ষেত্রে, ইয়ার্নের টেনশন কেমন দিচ্ছি তার উপর। এই সুতা যদি টান অবস্থায় থাকে সাইজ কিন্তু খুব বেশি নিতে পারবে না। খুব দ্রুত যদি চালিয়ে নিয়ে যাও তাহলে তো খুব বেশি মার সে ইনটেক করতে পারবে না, মার ভিতরে প্রবেশ করবে না এরকম। উইভ লুম রিলেটিভ হিউমিডিটি, উইভিং ফ্যাক্টরিতে বা উইভিং লুমে রিলেটিভ হিউমিডিটি বা RH এর মান কত, রিলেটিভ হিউমিডিটি কত তার উপর ডিপেন্ড করে।